পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। দুদিনের মধ্যে কাটবে সয়াবিন তেলের সংকট, বললেন বাণিজ্য উপদেষ্টা। ইউএসএআইডির $29 মিলিয়ন নিয়ে পাল্টা জবাব। বাংলাদেশের 2 ব্যক্তিকে তহবিল দেওয়ার অভিযোগ সত্য নয়, বলছে ঢাকা। সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। সহযোগিতা জোরদার করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জুলাইতেই নির্বাচন সম্ভব, বলছে বিএনপি। সেকেন্ড রিপাবলিক চাইলে সংসদে আসতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদে আরও থাকছে, আর রাজনীতি করতে চান না কামাল আহমেদ মজুমদার, নেই আওয়ামী লীগের কোনো পদে। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1। এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। একই দিনে পরিবর্তন করা হয়েছে পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামের নাম। শেখ হাসিনা স্টেডিয়ামের বদলে এটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্ষমতার পালাবদলের পর বদল আসছে বিভিন্ন সরকারি স্থাপনার নামে। পরিবর্তন হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার। সেই তালিকায় যুক্ত হলো স্যাটেলাইটও। এক প্রজ্ঞাপনে স্যাটেলাইটের নাম পরিবর্তনের তথ্য দিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। একই দিন নাম পরিবর্তন করা হয় পূর্বাচলের নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামেরও। নতুন নাম দেওয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 18তম বোর্ড সভা শেষে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এর আগে 150টি উপজেলার স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক রাখতে আমদানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। 2-1 দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। আর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান শুরু হতেই বাজারে সয়াবিন তেল সহ বেশ কিছু পণ্যের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বেড়েছে দামও। বিষয়টি তদারকি করতেই বাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সহ বিএসটিআই-এর প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি হলেও 2-1 দিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, পণ্যের ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে রাজধানীতে 4টি টিম কাজ করছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। অবৈধ মজুতদার সহ দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দুপুর 12টার আগেই শেষ সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ।
চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম হওয়ায় অনেককেই বাড়ি ফিরতে হয়েছে খালি হাতে। রাজধানীর অন্তত 40% পরিবারের এই সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাই পণ্য সরবরাহ আরও বাড়ানোর কথা বলছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রমজান মাসে 650 টাকা কেজিতে গরুর মাংস, 250 টাকা কেজিতে ড্রেসড ব্রয়লার, 80 টাকা লিটার তরল দুধ ও 114 টাকা ডজনে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রাজধানীর 25টি পয়েন্টে ফ্রিজিং ভ্যানে বিক্রি হচ্ছে এসব পণ্য। তবে সোমবার বেলা 12টার সময় সচিবালয়ের উল্টো পাশে আব্দুল গনি রোডে গিয়ে পাওয়া যায়নি কোনো ফ্রিজিং ভ্যান। জনসাধারণ বলছে সকাল 10টায় শুরু হওয়ার 1.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে সব পণ্য। দেখছি ডিম আর মুরগি আর আপনার দুধ ছিল, কিন্তু গরুর মাংস এটা হইলে একটা সাইনবোর্ড, যেটা মূলিয়া ওইটাই ওরা দেয় না আর কি। ডিম দুধ যেটাই দিছে ওটা যেটুকু আনছে ওটা কিছু মানুষ পাইছে আর বাকিটি পায় নাই। একই চিত্র রাজধানীর খামারবাড়ি পয়েন্টেও। পণ্য শেষ হওয়ায় বিক্রি কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম মানছেন বিক্রেতারাও। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ঢাকা সিটি হল, ঢাকা সিটিতে যদি আমরা 50 টাকারও লাগাই চাহিদা তো শেষ হবে না, মানুষের তো চাহিদা শেষ নেই। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে রাজধানীর অন্তত 40% পরিবারের এ সহায়তা প্রয়োজন। তারা প্রতিদিন 60,000 পিস ডিম, 6,000 লিটার পাস্তুরিত দুধ, 2,000 কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি এবং 2 থেকে 2,500 কেজি গরুর মাংস বিক্রি করছেন। চেষ্টা করছি যে মানুষের মাঝে সীমিত হলেও একটা মেসেজ দেয়া যে গভর্নমেন্ট একটা সিস্টেমের মাধ্যমে এই দারিদ্র জনগোষ্ঠীকে কিছুটা হলো সুলভ মূল্যে এই পণ্যগুলো যেন দিচ্ছে, অন্যরাও যেন গভর্নমেন্টের এই মেসেজটা ধরে যেন তারাও সেই সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে পণ্যের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে। ইনিশিয়ালি যেমন আজকে কিছুটা হলেও পরিমাণে বাড়ছে, তা আমরা হয়তো 2-1 দিনের মধ্যে এই পরিমাণটা কিন্তু আপনারা যেটা এখন বর্তমান যে দেখছেন তার চেয়েও বাড়বে। কম দামে পণ্য দেওয়ার এই প্রক্রিয়ায় খামার ও প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো মিলগেটের দামে পণ্য সরবরাহ করছে বলে জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 জন ব্যক্তির মালিকানাধীন কোন সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি অনুসন্ধান শেষে এসব তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি নিষেধাজ্ঞা বহাল রাখবে ইউরোপীয় ইউনিয়ন। সহায়তার উপর নির্ভরতা কমাতে দীর্ঘস্থায়ী সমাধান খোঁজারও তাগিদ দিয়েছে সংস্থাটির সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা হাবিব। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 3 দিনের সফরে এসে অন্যান্য কর্মসূচির মধ্যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা হাবিব। সাক্ষাৎ শেষে বক্তব্যে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দেন কমিশনার। We must also look for lasting solutions that reduce refugees' dependence on aid. The EU is willing to continue to support initiatives that are strengthening both the economic and livelihoods opportunities of refugees, as well as benefiting the local host communities. রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি কঠোর হবার ইঙ্গিত দেন ইইউ প্রতিনিধি। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. এবার ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে শরণার্থীদের জন্যও বরাদ্দ রেখেছে ইইউ। So we have allocated another 3.5 million euros. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের এমন সমাজ গড়তে হবে যেখানে কারো লাশ বেওয়ারিশ হবে না। সোমবার কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের ভবন উদ্বোধন করতে গিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেওয়ারিশ লাশ দাফন সহ বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য আঞ্জুমানকে ধন্যবাদ জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। বেওয়ারিশ লাশ দাফনের উদ্দেশ্যে 1905 সালে অবিভক্ত ভারতের নেতৃস্থানীয় মুসলিমদের সহায়তায় জন্ম হয়েছিল আঞ্জুমান মুফিদুল ইসলামের।
শত বছরের বেশি সময় ধরে বেওয়ারিশ/সৎকারের পাশাপাশি নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত করেছে এই সংগঠন। সোমবার কাকরাইলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। শতবর্ষী এই প্রতিষ্ঠানের সমাজের নানা স্তরে অবদান দেখে বিস্মিত তিনি। এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে বলে যাচ্ছে, আজকে বাচ্চাদেরও দেখে ভালো লাগলো। এটা একটা নতুন দিক, এটা সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। মজা হলো কাজটা আর নামটা একাকার হয়ে গেছে, এ দুটো থেকে আলাদা করা যায় না। আগামীর বাংলাদেশে কারো লাশ বেওয়ারিশ হবে না, এমনটাই প্রত্যাশা ডক্টর ইউনূসের। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারোর না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করা অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। এরপর আঞ্জুমান মফিদুল ইসলামের ইফতার মাহফিলে অংশ নেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যেই হবে। হাজা লাহাবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের জন্য এবং নেতৃত্বের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। ইইউ কমিশনার বলেন, তাদের মূল বার্তা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা আরও জোরদার করা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন দলের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনসমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশে তত ক্ষতি হবে। সরকারের ইচ্ছে থাকলে ডিসেম্বরের আগেই হওয়া সম্ভব নির্বাচন। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নতুন দল প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবেই, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে। যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য। জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। এদিকে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী জানাজায় অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ জানতে চায় ভোট কবে হবে। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। পরে আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যিনি ধরেছেন তাকেই পুরস্কৃত করা হয়েছে। এদিকে দুদক বলছে, এ মামলায় ক্ষমতার অপব্যবহার হয়েছে, এটি প্রমাণ করতে পারেনি দুদক। শাকের আরজু রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালে 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 3টি পিটিশন ফর লিভ টু আপিলেই এটার মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। ট্রাস্টের সম্পত্তি ট্রাস্ট যদি কোনো মিসইউজ হয় সে ট্রাস্ট অনুযায়ী মামলা হবে, ট্রাস্টের জন্য দুদকে মামলা তো হবে না, সেটাই স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান শুধুমাত্র হয়রানি করতেই এই মামলা। বলেন এই মামলায় ৩৩ জন সাক্ষীর কেউ প্রমাণ করতে পারেনি দুর্নীতি হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। ৩৩ জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। রায়ের পর দুদকের আইনজীবী জানান খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন এটি প্রমাণ করতে পারেনি দুদক। অবস্থানটা অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না, কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5-2 সাজা হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে, একটি হত্যা ও অপরটি বিস্ফোরক মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে 133 কোটি টাকা পাচারের অভিযোগে সাদিক এগ্রোর ইমরান গ্রেফতার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমানো হয়েছে, এবার কমেছে 49,000 কোটি টাকা। ফলে সংশোধিত এডিপির আকার দাঁড়ালো 2,16,000 কোটি টাকা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসির সভায় সংশোধিত এডিপি পাশ হয়। ঢাকার শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা 1,437। এর আগে কখনোই এডিপি এতটা কাটছাঁট করা হয়নি। আগের অর্থ বছরে 2,65,000 কোটি টাকার এডিপি নেওয়া হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য কামাল মজুমদারকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক এজলাসে এলে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমি ন্যায় বিচার চাই। এরপর শুরু হয় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছে। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি নিয়েছি। আপনারা বলতে পারেন আজকে থেকে অব্যাহতি, আর রাজনীতি করব না। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলিতে নিহত হয়েছেন এক গৃহবধূ। পানছড়ির দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এ সময় গোলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা নিহত হন। বন্দুকযুদ্ধ চলার সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট এসে তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট।
ওই মামলায় ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইমরান হোসেনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জমজমাট রাজধানীর ইফতার বাজার। বেইলি রোডে ভোজন রসিকদের জন্য ইফতারে আভিজাত্যের ছোঁয়া। স্বাস্থ্যসম্মত ইফতারের পসরায় বসেছে এক টুকরো পুরনো ঢাকা। রকমারি আয়োজনে নানা পদের খাবার পরিবেশন হলেও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আদিত্য মামুনের রিপোর্ট। অভিজাত এলাকা রাজধানীর বেইলি রোড। প্রতি বছরের মতো এবারও হরেক রকম ইফতারের আয়োজন আছে নাটক সরণি খ্যাত এই সড়কে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ঢল তাই বেইলি রোডে। শত পদের খাবারে পুষ্টিমান বজায় রেখে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন বিক্রেতারা। সবগুলোই স্পেশাল আমাদের। এর ভিতরে হচ্ছে আমাদের রোলের ভিতরে যেমন অনিয়ন রোলটা আছে, এটা খুবই মজা। এরপরে থাই স্পাইসি চিকেন আছে, চিকেন সাসলিক আছে। আর আমাদের স্পেশাল হচ্ছে কি আপনার হালিম আর হচ্ছে দই বড়া। হাইজিনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা হাইজিনটা অলওয়েজ মেনটেন করি। সবাই শাওয়ার ক্যাপ, গ্লাভস, তারপরে এই যে পলি, সব কিছুই মেনটেন করতেছি। রোজাদাররাও স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে কিনছেন ইফতার। যেগুলো রেগুলারলি খাই এগুলো তো আছেই, প্লাস আরও কিছু আইটেম ওনারা অ্যাড অন করেছে। গেলবারের চেয়ে নানা পদের ইফতারের সাথে দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আমার মনে হয় গত বছরের থেকে বেড়েছে। আমরা সবসময় হচ্ছে এই যে ক্যাপিটালের এটাই আসি, প্রত্যেক বছরই আসা হয়, এবার একটু বেশি। বাহারি খাবারের আয়োজনেও কারো কারো নজর স্বাস্থ্য সুরক্ষায়। তো পথে ঘাটেও অনেক দোকান আছে, এটা হাইজেনিক বলে মনে হয় না আমার কাছে। সেই কারণে আমি সেই তেজগাঁও থেকে বেইলি রোডে এসেছি। পুরান ঢাকার ঐতিহ্য সংযোজন করতে কেউ কেউ আয়োজন করেছেন ইফতারের। আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে একটা পুরান ঢাকাকে একসাথে পরিবেশন করা কিংবা প্রেজেন্টেশন করা। ক্রেতা সাধারণের জন্য দামের চেয়ে মানের বিবেচনা প্রাধান্য পাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। দুদিনের মধ্যেই কাটবে সয়াবিন তেলের সংকট, বললেন বাণিজ্য উপদেষ্টা। ইউএসএআইডির $29 মিলিয়ন নিয়ে পাল্টা জবাব, বাংলাদেশের 2 ব্যক্তিকে তহবিল দেওয়ার অভিযোগ সত্য নয়, বলছে ঢাকা। সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। সহযোগিতা জোরদার করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জুন মাসের মধ্যে নির্বাচন সম্ভব, বলছে বিএনপি। সেকেন্ড রিপাবলিক চাইলে সংসদে আসতে হবে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন। শুভরাত্রি।